যে জ্যামিতিক সমানুতা কি, জ্যামিতিক সমানুতা প্রদর্শনের কারণ এবং শর্ত। ঠিক আছে, এখন দুইটাই আসে না, হয় তোমাদের জ্যামিতিক সমানুতা প্রদর্শনের কারণ থাকতে পারে, না হলে শর্ত থাকতে পারে, যে কোনো একটা থাকবে। তো আমরা আজকে দুইটাই শেখার চেষ্টা করব যে জ্যামিতিক সমানুতা কেন প্রদর্শন করবে একটা যৌগ, প্লাস কখন প্রদর্শন করবে, মানে কি শর্ত থাকলে সে জ্যামিতিক সমানুতা দিবে, তাই না? আচ্ছা, খেয়াল করো জ্যামিতিক সমানুতা কি বিষয়টা আগে দেখি। কতগুলো জৈব যৌগ আছে যাদের অণুতে বন্ধনের মুক্ত আবর্তন সম্ভব হয় না। এইসব যৌগের অণুতে যুক্ত পরমাণু বা গ্রুপগুলোর ত্রিমাত্রিক বা 3D বিন্যাসের পার্থক্য দ্বারা দুইটা সমাণু পাওয়া যায়। এরূপ সমানুদয়কে জ্যামিতিক সমাণু বলে, এবং সমানুদয়ের মধ্যে বিদ্যমান যে সম্পর্কের ঘটনা বা ধর্ম সেটাকে জ্যামিতিক সমানুতা বলে। ঠিক আছে, তো সংজ্ঞা দেখে তো তোমাদের একটু কঠিন লাগতেই পারে, তো আমি তো আছি বোঝানোর জন্য। খেয়াল করো, এইটা হলো কার্বন কার্বন একক বন্ধন, এটা হলো কার্বন কার্বন দ্বিবন্ধন। ঠিক আছে, আর এটা হলো একটা চাক্রিক যৌগ। খেয়াল করবা, সাপোজ ধরো এখানে দুইটা গ্রুপ যুক্ত আছে, এইচ 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 CH3 CH3, এটা হচ্ছে ইথেনের সংকেত। এখানে যদি দুইটা হাইড্রোজেন যুক্ত থাকে এটাকে আমরা বলবো কি ইথিন, ইথিনের সংকেত, তাই না? এটা হলো ইথিন, CH3 বন্ড CH3, এটা হলো ইথেন। আর এই যে যৌগটা দেখছো এখানে যদি তুমি কে নেবা, সাপোজ ধরো, আচ্ছা আমরা এখন এখানে কার্বন টার্বন কিছু দিচ্ছে না, আমরা ডিরেক্টলি সাইক্লো অ্যালকেনের একটা প্রতীক দিচ্ছে। এটা হচ্ছে একটা সাইক্লো অ্যালকেন, মানে চাক্রিক যৌগ। ঠিক আছে, ওকে। তো খেয়াল করো, যখন কার্বন কার্বন একক বন্ধন থাকবে তখন কিন্তু এই বন্ধনটা মুক্তভাবে ঘুরতে পারে। ঠিক আছে, এই বন্ধনটা মুক্তভাবে ঘুরতে পারে, মানে আবর্তন করতে পারে, কারণ এখানে অনলি একটা একক বন্ধন মানে সিগমা বন্ধন আছে। আমরা জানি একক বন্ধন থাকলে সিগমা, আর দ্বিবন্ধন থাকলে একটা সিগমা একটা পাই, ত্রিবন্ধন থাকলে একটা সিগমা বাকিগুলো পাই। তাহলে দেখো, যখন এরকম সিগমা বন্ধন থাকে শুধুমাত্র, তখন কিন্তু কার্বন কার্বন খুব সহজে মুক্তভাবে রোটেট করতে পারে, আবর্তন করতে পারে। ঠিক আছে, তাহলে এখানে কি জ্যামিতিক সমানুতা প্রযোজ্য হবে? হবে না। মুক্ত আবর্তন থাকলে কোনোভাবে জ্যামিতিক সমানুতা প্রযোজ্য হয় না। বাট যখন দ্বিবন্ধন থাকবে তখন একটা সিগমা আর একটা পাই, এই কার্বন কার্বন চাইলেও তখন এইভাবে মুক্তভাবে রোটেট করতে পারবে না, কারণ বাধা দিবে কে? এই পাই বন্ধন। আমরা জানি সিগমা বন্ধনগুলো এরকম মুখোমুখি অতিক্রমণ করলেও পাই বন্ধনগুলো এরকম পাশাপাশি অতিক্রমণ করে। ঠিক কোথায়? কার্বন কার্বন সমতলের উপরে আর নিচে। ফলে এই যে কার্বন কার্বন বন্ধনটা কোনোভাবেই রোটেট বা ঘুরতে পারবে না, বাধা দিবে কে? এই পাই বন্ধনের পাই ইলেকট্রনগুলো বাধা দিবে। ফলে ইথিনে মুক্ত ঘূর্ণন কোনোভাবে সম্ভব হয় না, আর যখনই মুক্ত ঘূর্ণন সম্ভব হবে না তখনই সেখানে জ্যামিতিক সমানুতা প্রযোজ্য হবে। ক্লিয়ার? ঠিক একইভাবে সাইক্লো অ্যালকেন মানে চাক্রিক যৌগেও কিন্তু কোনোভাবেই মুক্ত ঘূর্ণন সম্ভব না, ফলে এখানেও জ্যামিতিক সমানুতা প্রযোজ্য হবে। বিষয়টা বুঝতে পেরেছো? তাহলে যখন কার্বন কার্বন একক বন্ধন থাকবে তখন মুক্ত ঘূর্ণন সম্ভব হয়, সেখানে জ্যামিতিক সমানুতা খাটে না। বাট দ্বিবন্ধন থাকলে যেহেতু মুক্ত ঘূর্ণনটা বাধাগ্রস্ত হয় এবং চাক্রিক যৌগেও মুক্ত ঘূর্ণনটা বাধাগ্রস্ত হয়, ফলে এই দুই ক্ষেত্রে কিন্তু খুব সহজে জ্যামিতিক সমানুতা প্রযোজ্য হবে। আশা করি তোমাদের জ্যামিতিক সমানুতা বুঝতে আর কোনো সমস্যা নেই। এখন সংজ্ঞাটা কিভাবে লিখবা সেটা লেখাই আছে, যে যাদের অণুতে মুক্ত আবর্তন সম্ভব হয় না, এইরকম অনুযৌগের অণুতে যুক্ত পরমাণু বা গ্রুপগুলোর ত্রিমাত্রিক বিন্যাসের পার্থক্যের জন্য দুইটা সমাণু পাওয়া যায়। এইরূপ সমানুদয়কে জ্যামিতিক সমাণু বলে। সেই দুইটা সমাণুর একটা হলো সিস আর একটা হলো ট্রান্স। মনে আছে তোমাদের সিস্টেন্স? এগুলো তো ইন্টারমিডিয়েটে শিখে এসছে, তাই না? একটা হলো সিস আর একটা হলো ট্রান্স। সিস কি? যখন বৃহৎ গ্রুপদ্বয় বা একই গ্রুপদ্বয় একই দিকে থাকে, আর ট্রান্স হলো একই জাতীয় গ্রুপদ্বয় বিপরীত দিকে থাকে। যেমন যদি আমরা বিউটিনের কথা বলি, CH3 CH, ওকে,
দেখো বিউটিনের সঙ্গে CH3 CH বন্ড CH3 এটাকে এখানে মিথাইল গ্রুপ দ্বয় একই দিকে আছে না, তো একই জাতীয় গ্রুপগুলো যখন একই দিকে থাকে সেটাকে আমরা সিস সমাণু বলি, একই জাতীয় গ্রুপগুলো যখন বিপরীত দিকে থাকে আমরা তাকে ট্রান্স সমাণু বলি। ঠিক আছে, এখানে দেখো এইখানে কিন্তু এই যে বৃহৎ গ্রুপ বা মিথাইল গ্রুপ কিন্তু বিপরীত দিকে আছে পরস্পর, তাই না? এরকম বিপরীত দিকে যদি একই ধর্মের একই জাতীয় গ্রুপগুলো থাকে তাকে আমরা ট্রান্স সমাণু বলি, আর একই দিকে যদি গ্রুপগুলো থাকে মানে যে তোমার একই জাতীয় গ্রুপগুলো যদি পাশাপাশি থাকে তাকে আমরা সিস সমাণু বলি, আর অপোজিটে থাকলে তাকে আমরা ট্রান্স সমাণু বলি। জ্যামিতিক সমাণুর এই দুইটাই প্রকারভেদ, সিস আর ট্রান্স। জ্যামিতিক সমাণু বললেই তোমরা বুঝবা সেটা সিস এবং ট্রান্স সমাণু, ঠিক আছে, বা সিস ট্রান্স সমাণু মানে জ্যামিতিক সমাণু। আচ্ছা, তো এখানে দেখো সংজ্ঞার সাথে এটা মিলে কিনা, যে কতগুলো জৈব যৌগ আছে যাদের অণুতে বন্ধনের মুক্ত আবর্তন সম্ভব নয়। এখানে যেহেতু কার্বন কার্বন দ্বিবন্ধন আছে, ফলে এই কার্বন কার্বন কোনোভাবে মুক্তভাবে ঘুরতে পারবে না। ঠিক আছে, এই কার্বন কার্বন দ্বিবন্ধন যখনই থাকবে এটা কোনোভাবে মুক্তভাবে ঘুরতে পারবে না। আচ্ছা, কিভাবে পারবে? জাস্ট এই গ্রুপ এইখানে আসতে পারবে, এই গ্রুপ এইখানে আসতে পারবে। ঠিক আছে, এই গ্রুপ এইখানে আসতে পারবে, এই গ্রুপ এইখানে যেতে পারবে, মানে এই হাইড্রোজেন CH3 এর কাছে আসতে পারবে, CH3 হাইড্রোজেনের কাছে যেতে পারবে, বাট মুক্তভাবে ঘুরতে পারবে না। ক্লিয়ার? তো এই রূপ যখন এই CH3 যখন হাইড্রোজেনের কাছে যাবে, হাইড্রোজেন যখন CH3 কাছে আসবে, তখন এই রূপ হওয়ার কারণে, রোটেটের কারণে এখানে কি হবে, দুইটা ত্রিমাত্রিক বিন্যাস পাওয়া যাবে, 3D বিন্যাস পাওয়া যাবে, যেটাকে জ্যামিতিক সমাণু বলে দুইটা। ঠিক আছে, তো এটাই কিন্তু জ্যামিতিক সমাণুর সংজ্ঞা। চলো, জ্যামিতিক সমাণুর কারণ আমরা যেটাই এতক্ষণ আলোচনা করলাম সেটাই এখন তোমাদের একটু দেখায় আসি। খেয়াল করো, জ্যামিতিক সমাণুতা দিতে গেলে মানে জ্যামিতিক সমাণুটা হয় তার প্রধান যে কারণ, জ্যামিতিক সমাণুতা দেখা যায় বা জ্যামিতিক সমাণুতা প্রদর্শন করে তার প্রধান যে কারণটা কি? কারণটা হচ্ছে খুব সিম্পল, যৌগের অণুতে সংযুক্ত পরমাণু বা গ্রুপ সমূহের বন্ধনের মুক্ত ঘূর্ণন বা আবর্তনটা বাধাগ্রস্ত হওয়ার কারণে জ্যামিতিক সমাণুতা দেখা দেয়। ঠিক আছে, আমি যেটা বললাম যে যৌগের অণুতে সংযুক্ত গ্রুপগুলোর যে বন্ধন থাকে তাদের মুক্ত ঘূর্ণন বা মুক্ত আবর্তনটা বাধাগ্রস্ত হওয়ার ফলেই জ্যামিতিক সমাণুতা দেখা দেয়। ঠিক আছে, মুক্ত ঘূর্ণনটা হয় না যখন, তখনই জ্যামিতিক সমাণুতা দেখা দেয়। তাহলে যখন একটা যৌগের অণুতে সংযুক্ত পরমাণু বা গ্রুপগুলো মুক্তভাবে আবর্তন করতে পারবে না, তখন ওই অণুতে বিদ্যমান পরমাণু বা গ্রুপগুলো দুইটা ভিন্ন 3D বিন্যাস দেখা যাবে। ঠিক আছে, এই 3D বা ত্রিমাত্রিক বিন্যাসের গঠনগুলোই জ্যামিতিক সমাণুতা হিসেবে পরিচিত। যেমন এক্সাম্পল দেখো, আমরা 1,2-ডাইক্লোরোইথিনটা দেখাচ্ছি। 1,2-ডাইক্লোরোইথিনের জ্যামিতিক সমাণুতা আমরা এখানে দিয়েছি। এখানে খেয়াল করো, 1 নম্বরে ক্লোরিন আছে, 2 নম্বর কার্বনেও ক্লোরিন আছে, তাই এর নাম 1,2, 2টা ক্লোরিন থাকায় ডাইক্লোরো, 2টা কার্বন থাকায় ইথিন। ঠিক আছে, আচ্ছা, এর জ্যামিতিক সমাণুতা কি হয়? এই জ্যামিতিক সমাণুতা একটা সিস হয় আর একটা ট্রান্স হয়। এখন এইটাই আমরা আলোচনা করব যে কিভাবে এইটা জ্যামিতিক সমাণু দিচ্ছে। খেয়াল করো, বলছে এই যৌগে একটা কার্বন কার্বন দ্বিবন্ধন বিদ্যমান, এই যে কার্বন কার্বন দ্বিবন্ধন বিদ্যমান। আচ্ছা, দ্বিবন্ধনে আমরা জানি একটা সিগমা বন্ধন থাকে, বাকিটা হচ্ছে পাই বন্ধন, তাই না? তো সিগমা বন্ধন সৃষ্টির সময় কার্বন পরমাণু দুটির sp2 অরবিটাল দ্বয় মুখোমুখি অধিক্রমণ ঘটায়, বাট পাই বন্ধন সৃষ্টির সময় এটা পাশাপাশি অধিক্রমণ ঘটায়। এই যে খুব ভালো করে খেয়াল করো, এই সিগমা বন্ধন সৃষ্টির সময় কার্বন কার্বন পরমাণু দ্বয়ের sp2 সংখ্যার অরবিটাল দুইটি মুখোমুখি অধিক্রমণ করে, বাট পাই বন্ধন সৃষ্টির সময় এরকম পাশাপাশি অধিক্রমণ করবে। ঠিক আছে, সিগমা বন্ধন সৃষ্টির সময় এরকম মুখোমুখি অধিক্রমণ করবে, আর পাই বন্ধন সৃষ্টির সময় এরকম পাশাপাশি অধিক্রমণ করবে। ক্লিয়ার? ফলে সিগমা বন্ধনটি যে তলে অবস্থান করে, পাই বন্ধনটি কি করবে, তার সাথে ভিন্ন তলে এবং উলম্বভাবে অবস্থান করবে। দেখো, সিগমা বন্ধন যে তলে থাকবে, পাই বন্ধন তার অপোজিট তলে থাকবে, এবং পাই বন্ধনগুলো অবশ্যই কী হবে, উলম্বভাবে থাকবে। ঠিক আছে, এমন অবস্থায় কার্বন কার্বন দ্বিবন্ধনের মুক্ত ঘূর্ণন বাধাগ্রস্ত হবে। এই পাই বন্ধনের জন্য মুক্ত ঘূর্ণন করতে গেলে এই পাই বন্ধন বাধা দিবে, কারণ এই যে এরা সিগমা বন্ধনের অপোজিট তলে উলম্বভাবে আছে। ঠিক আছে, কারণ সিগমা বন্ধন যখনই মুক্তভাবে ঘুরতে যায় তখনই তা পাই বন্ধনের বাধার সম্মুখীন হয়। ফলে কি হয়, দ্বিবন্ধনে আবদ্ধ প্রত্যেক কার্বনের ক্লোরিন এবং হাইড্রোজেনের 2টা করে 3D বিন্যাস সৃষ্টি হয়। ফলে যৌগটি 2টা সমানুপাদান করে, একটা সিস আর একটা ট্রান্স। দেখছো, দেখো এখানে 2টা ক্লোরিন চলে গেছে 2 প্রান্তে সিস সমাণুতে, বা ট্রান্স সমাণুতে কি হয়েছে, ট্রান্স সমাণুতে একটা ক্লোরিন চলে গেছে এই হাইড্রোজেনের কাছে, এই হাইড্রোজেন চলে এসেছে ক্লোরিনের কাছে। এই যে আমরা জানি একই জাতীয় গ্রুপ দ্বয় যখন পাশাপাশি থাকে তাকে সিস সমাণু বলে, একই জাতীয় গ্রুপ দ্বয় যখন অপোজিটে থাকে তাকে ট্রান্স সমাণু বলে।
তাহলে আশা করি জ্যামিতিক সমানুতা কেন সৃষ্টি হয় সেটা তোমরা বুঝতে পেরেছো এবং এইভাবে লিখবা। যদি তোমাদের এক্সামে আসে অনলি জ্যামিতিক সমানুতার কারণ ব্যাখ্যা করে, তাহলে এই অংশটাই লিখবা, জ্যামিতিক সমানুর সংজ্ঞা লিখে এই অংশটাই লিখবা। এখন আমরা আলোচনা করব একটা যৌগ জ্যামিতিক সমানু দেওয়ার বেশ কিছু শর্ত থাকতে হবে। সেই শর্তগুলো কি কি? দেখো, জ্যামিতিক সমানুতা প্রদর্শনের শর্ত আলোচনার আগে আমাদের দেখতে হবে কারা জ্যামিতিক সমানু দেয়। বলছে জ্যামিতিক সমানুতা প্রদর্শনের মেন যে শর্ত সেটা হলো কোনো যৌগের অণুতে সংযুক্ত পরমাণু বা গ্রুপ সমূহের ভিতরে যে বন্ধন থাকে সেই বন্ধনের মুক্ত আবর্তন বাধাগ্রস্ত হতে হবে। মুক্ত আবর্তন সম্ভব হলে কোনোভাবে জ্যামিতিক সমানুতা দিতে পারবে না, মুক্ত আবর্তন অবশ্যই বাধাগ্রস্ত হতে হবে, তাহলে সে জ্যামিতিক সমানু দিতে পারবে। আর এটাই হচ্ছে মেন বা প্রধান শর্ত। ঠিক আছে, সাধারণত দুই ধরনের যৌগে এরকম মুক্ত আবর্তন বাধাগ্রস্ত হয়, একটা দ্বিবন্ধন বিশিষ্ট যৌগ আর একটা একক বন্ধন বিশিষ্ট চাক্রিক যৌগে। ক্লিয়ার? তবে দ্বিবন্ধন বিশিষ্ট যৌগের দ্বিবন্ধনে আবদ্ধ কার্বন পরমাণুদ্বয়ের প্রত্যেকটি কার্বনে এবং একক বন্ধন বিশিষ্ট চাক্রিক যৌগের যে কোনো দুইটি কার্বন পরমাণুর প্রত্যেকটিতে গ্রুপ বা পরমাণুগুলো ভিন্ন হতে হবে। শুধু যে তোমার মানে দ্বিবন্ধন থাকলেই জ্যামিতিক সমানুতা দিবে বা একক বন্ধন বিশিষ্ট চাক্রিক যৌগ হলে জ্যামিতিক সমানুতা দিবে, বিষয়টা কিন্তু এরকম না। অবশ্যই এই দুইটা যৌগের সাথে যেসব গ্রুপ থাকবে, পরমাণু গ্রুপ যুক্ত থাকবে, সেগুলো ভিন্ন ভিন্ন হতে হবে। অভিন্ন বা একই হলে কিন্তু জ্যামিতিক সমানু পাওয়া যাবে না। তো চলো এখন আমরা ওই বিষয়টা আলোচনা করব যে এই একই ভিন্ন ভিন্ন এগুলো আবার কি। হ্যাঁ, এর মেন তিনটা টপিকস আছে, তিনটা পয়েন্ট আছে। দেখো, সাধারণত যৌগের গঠন যদি এইরকম হয়, এইরকম সংকেত বিশিষ্ট হয়, যেমন এ বি সি ইকুয়াল টু সি এ বি, যেখানে এ আর বি কোনোভাবে সমান হবে না, মানে এই কার্বন কার্বন দ্বিবন্ধনের সাথে যদি যুক্ত গ্রুপ দ্বয় এ আর বি অবশ্যই ভিন্ন ভিন্ন হতে হবে, তাহলে জ্যামিতিক সমানুতা দিবে, একই হলে কিন্তু দিবে না। যেমন দেখো, আমরা এখানে 2-বিউটিনকে এক্সাম্পল হিসেবে দিয়েছি। 2-বিউটিন জ্যামিতিক সমানুতা দেয়। কেন দেয়? কারণ 2-বিউটিনের যে কার্বন কার্বন দ্বিবন্ধন আছে তাদের সাথে যুক্ত গ্রুপগুলো দেখো ভিন্ন ভিন্ন। এই কার্বনের সাথে যুক্ত গ্রুপ দুইটিও ভিন্ন ভিন্ন, এই কার্বনের সাথে যুক্ত গ্রুপ দুইটি ভিন্ন ভিন্ন, তাই না? তো এরকম ভিন্ন ভিন্ন হলে জ্যামিতিক সমানুতা দিবে। ট্রান্স 2-বিউটিনেও দেখো কার্বন কার্বন দ্বিবন্ধনের সাথে যে যুক্ত গ্রুপ দুইটি, এই কার্বনের সাথে যুক্ত গ্রুপ দুইটিও ভিন্ন, এই কার্বনের সাথে যুক্ত গ্রুপ দুইটি পরস্পরের ভিন্ন। তো এরকম পরস্পরের ভিন্ন হলে তারা জ্যামিতিক সমানু দিবে। সেটাই কিন্তু এখানে বলা হচ্ছে যে কার্বন কার্বন দ্বিবন্ধনের এই পাশে এবি থাকতে পারবে, এই পাশে এবি থাকতে পারবে, বাট এখানে কোনোভাবে এ এ হবে না বা বি বি হবে না, মানে এই গ্রুপ দ্বয় কোনোভাবে সেম হতে পারবে না, এই গ্রুপ দ্বয় কোনোভাবে সেম হতে পারবে না। ঠিক আছে, অর্থাৎ এখানে এ বি হতে পারবে বাট এ হতে পারবে না। আচ্ছা, 2 নম্বর কি বলছে? এ বি সি ইকুয়াল টু সি বি ডি, মানে তোমার কার্বন কার্বন দ্বিবন্ধনের সাথে যুক্ত যে গ্রুপ সেটা একটা এ বি হলে আর একটা বি ডি আকৃতির হতে পারবে, যেখানে এ আর বিও সমান না, বি আর ডিও সমান না, সেম না। ঠিক আছে, এক্সাম্পল হিসেবে আমরা 2-পেন্টিনকে নিয়েছি। এবার দেখো 2-পেন্টিন কি হচ্ছে, ট্রান্স 2-পেন্টিনে আমরা দেখতে পাচ্ছি কার্বন কার্বন দ্বিবন্ধনের প্রত্যেকটা কার্বনের সাথে যুক্ত গ্রুপ দ্বয় ভিন্ন ভিন্ন, তাই না? যুক্ত গ্রুপ দ্বয় ভিন্ন ভিন্ন। যদি আমরা এই হাইড্রোজেনকে এ ধরি আর এই তোমার এই হাইড্রোজেনকে মনে করো বি ধরি আর CH3-কে এ ধরি, তাহলে দেখো এখানে আছে বি, আবার এই ইথাইল মূলকটা হচ্ছে কি ডি, অর্থাৎ এই কার্বনের সাথে এ বি আছে আর এই কার্বনের সাথে বি ডি আছে। ঠিক আছে, এটা কিন্তু বলা হচ্ছে যে এরকমও হতে পারবে শর্ত, এ বি সি ইকুয়াল টু সি বি ডি, এরকম শর্ত হলেও সেটা জ্যামিতিক সমানু দিবে। আরও একটা ধরনের শর্ত হলে সেটা জ্যামিতিক সমানু দিবে। সে শর্তটা কি? দেখো, সে শর্তটা হচ্ছে এ বি সি ইকুয়াল টু সি ডি ই, মানে কার্বন কার্বন দ্বিবন্ধনের সাথে যুক্ত কার্বন পরমাণুদ্বয়ের একটা কার্বনের সাথে এ বি আকৃতির গ্রুপ থাকলে আর একটা কার্বনের সাথে ডি আকৃতির গ্রুপ থাকতে পারবে, তাহলে এরা জ্যামিতিক সমানু দিবে। এখানে এ বি আর ডি কোনোভাবেই সমান না। এক্সাম্পল হিসেবে আমরা 1-ক্লোরো-1-ব্রোমোপ্রোপিনকে নিয়েছি। ঠিক আছে, 1-ক্লোরো-1-ব্রোমোপ্রোপিনকে আমরা এখানে নিয়েছি। আচ্ছা, এটা কিভাবে দেখো, জাস্ট তোমরা একটু খেয়াল করো। এই যে সমানুটা দেখছো, কার্বন কার্বন দ্বিবন্ধনের সাথে এই কার্বনের সাথে যুক্ত গ্রুপ দ্বয় কি সেম আছে? নেই। এই কার্বনের সাথে যুক্ত গ্রুপ দ্বয় কি সেম আছে? নেই। তাহলে এটা জ্যামিতিক সমানু দিতে পারবে, তাই না? আচ্ছা, এইখানে কার্বন কার্বন দ্বিবন্ধনের সাথে একটা কার্বনের সাথে যদি এ বি থাকতে আর একটা কার্বনের সাথে ডি গ্রুপ থাকতে পারবে, মানে একটা কার্বনের সাথে এ বি মনে করো হাইড্রোজেন এ CH3B, আর একটা কার্বনের সাথে ডি থাকতে পারে, মনে করো ক্লোরিন ডি ব্রোমিন ই। ঠিক আছে, মানে এখানে 4টা গ্রুপই সব ভিন্ন ভিন্ন হতে পারবে, বাট কোনোভাবেই একটা কার্বনের সাথে যুক্ত গ্রুপ দ্বয় সেম হতে পারবে না।
আচ্ছা এইটাকে সিস এটাকে ট্রান্স কেন বলা হচ্ছে তোমাদের প্রশ্ন জাগতে পারে, কারণ সিস হতে গেলে তো আমরা জানি একই জাতীয় গ্রুপগুলো এক পাশাপাশি থাকতে হয়, তাহলে তো এখানে হাইড্রোজেন আছে এখানেও তো হাইড্রোজেন থাকতে হতো, তাহলে আমরা না একে সিস বলতে পারতাম, কিংবা এখানে CH3 আছে এখানেও তো CH3 থাকা লাগতো, তাহলে আমরা একে সিস বলতে পারতাম, বাট এখানে তো এরকম কিছুই হচ্ছে না। হ্যাঁ, এই ব্যাখ্যাটা আমরা এক্সপ্লেন করব যে সমাণুতে, সেটা হলো আমাদের সর্বশেষ সমাণু ইজেড সমাণু, ঠিক আছে। এই ব্যাখ্যাটা দেওয়ার জন্যই আবির্ভাব হয়েছিল ইজেড সমাণুর, ইজেড সমাণুর, যেটা কি করে, যেটা চেন, ইনগার্ড এবং প্রিলগ নীতি অনুসারে এক্সপ্লেন করা হয়। ইজেড সমাণু নির্ণয়ের ধাপগুলো বা ইজেড নামকরণের ধাপগুলো এই CIP অগ্রাধিকার নীতি অনুসারে এক্সপ্লেন করা হয়, যেটা আমরা একটু পরে শিখব। তো এখানে সেই ইজেড পদ্ধতিটা অ্যাপ্লাই করা হয়েছে। দেখো ই এর অর্থ হলো কি ইন্টিজেন, আর জেড অর্থ হলো জুসামমেন, মানে জুসামমেন অর্থ হলো একই দিকে আর ইন্টিজেন অর্থ হলো বিপরীত দিকে, ঠিক আছে। মানে তোমার যেসব মনে করো গ্রুপগুলোর আণবিক ভর এক্ষেত্রে নির্ণয় করা হয়, মানে যার আণবিক ভর বেশি সেই সব গ্রুপগুলোকে আগে প্রাধান্য দেয়। তো এরকম আণবিক ভর বেশি গ্রুপ দ্বয় যদি একই দিকে থাকে সেটাকে আমরা জেড সমাণু বা সিস সমাণু বলি। আবার আণবিক ভর কম যুক্ত গ্রুপদ্বয় যদি বিপরীত দিকে, মানে আণবিক ভর বেশি গ্রুপদ্বয় যদি বিপরীত দিকে থাকে তাকে আমরা ই সমাণু বলি বা ট্রান্স সমাণু বলি। ক্লিয়ার? তো এখানে দেখো সেটাই হয়েছে। আমরা জানি এই CH3 এবং H, এখানে আছে কি Br, এখানে আছে Cl। আচ্ছা, এই CH3 আর H এর ভিতরে আমরা জানি CH3 আণবিক ভর বেশি, মিথাইলের আণবিক ভর বেশি, আবার ব্রোমিন আর ক্লোরিনের ভিতরে ব্রোমিনের আণবিক ভর বেশি। তাহলে দেখো তো আণবিক ভর বেশি গ্রুপদ্বয় একই দিকে আছে না, এই জন্য এটাকে সিস সমাণু বা ইজেড এর ক্ষেত্রে এটাকে জেড সমাণু বলে, ঠিক আছে। আবার এই সমাণুটা খেয়াল করো, এখানে মিথাইল আর হাইড্রোজেনের ভিতরে মিথাইলের আণবিক ভর বেশি, আবার ক্লোরিন আর ব্রোমিনের ভিতরে ব্রোমিনের আণবিক ভর বেশি, তাহলে এখানে আণবিক ভর বেশি গ্রুপদ্বয় বিপরীত দিকে আছে না, এই জন্য একে ট্রান্স বলে বা ইজেড সমাণুতে একে ই সমাণু বলে। আশা করি বিষয়টা তোমরা এবার বুঝতে পেরেছো। এই সমানুদ্বয় এরকম বেশ কিছু সমাণু কিন্তু সিস্ট্রান্স দিয়ে ব্যাখ্যা করা যায় না, তাদেরকে ইজেড পদ্ধতি অ্যাপ্লাই করা হয়, যেটা আমরা পরের পর্বে শিখবো, মানে একটু পরে শিখবো। আচ্ছা, এখন চলো দেখি গ্রুপদ্বয় সমান হলে কি হয়। এই যে এইখানে যেটা নেওয়া হয়েছে AAC = CBB, মানে কার্বন কার্বন দ্বিবন্ধনের সাথে যুক্ত গ্রুপদ্বয় দুইটাই এরকম সেম হলে কিন্তু অ্যালকেন জ্যামিতিক সমানুতা প্রদর্শন করে না। কেন? কারণ এক্ষেত্রে কার্বন কার্বন দ্বিবন্ধনের সাথে গ্রুপদ্বয় একই আছে, সেম আছে, এরকম হলে সে কোনোভাবেই জ্যামিতিক সমানুতা দিবে না। এক্সাম্পল দেখো, প্রোপিলিনের কার্বন কার্বন দ্বিবন্ধনের সাথে এই পাশে যুক্ত গ্রুপদ্বয় ভিন্ন ভিন্ন আছে, বাট এই পাশে যুক্ত গ্রুপদ্বয় সেম আছে, ফলে এ কোনোভাবে জ্যামিতিক সমানুতা দিবে না। 1-বিউটিন দেখো, 1-বিউটিনে এই পাশে গ্রুপদ্বয় ভিন্ন ভিন্ন হলেও এই পাশের কার্বন কার্বন দ্বিবন্ধনে গ্রুপদ্বয় সেম, এখানে হাইড্রোজেন এখানে হাইড্রোজেন, তাহলে এরকম পরস্পর সেম হলে সেও জ্যামিতিক সমানুতা দিবে না। তাহলে আশা করি জ্যামিতিক সমানুতা প্রদর্শনের শর্ত তোমরা কিছুটা হলেও বুঝতে পেরেছো, তাই না? তো আরও একটা, মানে এটা তো গেল আমাদের জাস্ট কি দ্বিবন্ধন বিশিষ্ট যৌগের ক্ষেত্রে হিসাব। এবার আমরা একটু একক বন্ধন বিশিষ্ট চাক্রিক যৌগের এক্সাম্পলটা দেখি। দেখো, অ্যালকিনের ন্যায় একক বন্ধন বিশিষ্ট চাক্রিক যৌগেও বন্ধনের মুক্ত আবর্তন সম্ভব হয় না, অর্থাৎ কার্বন কার্বন একক বন্ধন বরাবর আবর্তন বাধাগ্রস্ত হয়। এই কারণে চাক্রিক যৌগগুলো যেমন সাইক্লোঅ্যালকেন জ্যামিতিক সমানুতা প্রদর্শন করে। তবে পাশাপাশি দুটি কার্বন পরমাণুতে অবশ্যই মাস্ট বি ভিন্ন গ্রুপ থাকতে হবে, এইটা মনে রাখবা। যেমন এটা একটা চাক্রিক যৌগ, ঠিক আছে, এটা একটা চাক্রিক যৌগ, এর নাম কি 1,2-ডাইমিথাইল সাইক্লোপ্রোপেন। 1,2-ডাইমিথাইল সাইক্লোপ্রোপেন। দেখো 1 নম্বর কার্বনে মিথাইল আছে, 2 নম্বর কার্বনে মিথাইল আছে, তাই 1,2-ডাইমিথাইল। ওভারঅল যৌগটা 3 কার্বনের প্রোপেন গোত্র, আবার চাক্রিক হয় সাইক্লো, এই জন্য 1,2-ডাইমিথাইল সাইক্লোপ্রোপেন। এর দুইটা সমাণু হয় সিচ আর ট্রান্স। এখন এটাতে কেন জ্যামিতিক সমানুতা হয়? কারণ ওই যে এটা একটা একক বন্ধন বিশিষ্ট চাক্রিক যৌগ, যেখানে বন্ধনের মুক্ত আবর্তন সম্ভব হয় না, মানে এখানে কার্বন কার্বন বন্ধনগুলো এভাবে মুক্তভাবে ঘুরতে পারে না। তবে কিভাবে পারে? এই CH3 এই H এর কাছে আসতে পারে, এই H CH এর কাছে যেতে পারে, হ্যাঁ, এরকম উপর নিচ করতে পারে, যেটা এখানে হয়েছিল ট্রান্স সমাণু ক্ষেত্রে। তবে এইখানে যদি এই কার্বনের সাথে যুক্ত গ্রুপদ্বয় সেম হয় তাহলে কিন্তু জ্যামিতিক সমানুতা দিবে না। দেখো এখানে প্রতিটার কার্বনের সাথে যুক্ত গ্রুপদ্বয় কিন্তু ভিন্ন ভিন্ন আছে, এই জন্য এই জ্যামিতিক সমানুতা দিতে পারে। আচ্ছা, সর্বশেষ যে নোটটা তোমরা মনে রাখবা, যে জৈব যৌগের জ্যামিতিক সমানুতার সংখ্যা যদি তোমাদের হিসাব করতে বলে তাহলে সবসময় মনে রাখবা যে অণুতে যে কয়টা দ্বিবন্ধন থাকবে জ্যামিতিক সমাণু হবে তার দ্বিগুণ। যেমন দেখো 2-বিউটিনের দ্বিবন্ধন আছে একটা, তাই না? তাহলে জ্যামিতিক সমাণু হবে 2টা। যদি এখানে 2টা দ্বিবন্ধন থাকতো জ্যামিতিক সমাণু হতো 4টা।
তাহলে দ্বিবন্ধন যে কয়টা থাকবে জ্যামিতিক সমাণু হবে তার দ্বিগুণ। দ্বিবন্ধন একটা থাকলে জ্যামিতিক সমাণু দুইটা, দ্বিবন্ধন দুইটা থাকলে জ্যামিতিক সমাণু চারটা। ঠিক আছে, তাহলে দ্বিবন্ধন থেকে তোমরা জ্যামিতিক সমাণুর সংখ্যা নির্ণয় করতে পারবা। ওকে, তাহলে আমরা জ্যামিতিক সমাণু আলোক সমাণু দুইটাই শিখলাম। মোটামুটি কোন যৌগগুলো আলোক সমাণু দেবে, কোন যৌগগুলো জ্যামিতিক সমাণু দেবে। যারা জ্যামিতিক সমাণু দিতে পারে না তারা চেষ্টা করবে আলোক সমাণু দেওয়ার, যারা আলোক সমাণু দিতে পারে না তারা চেষ্টা করবে জ্যামিতিক সমাণু দেওয়ার। তো এখন আমরা একটু এদের ভিতরে গলনাঙ্কের কম্পেয়ার করব।